তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তুমি মিজানকে কবিরাজি শিক্ষা দিচ্ছিলে, তাতে কোনো দোষ ছিল না, কিন্তু তাকে বাড়ির ভেতরে না রাখলেই পারতে। আমার কথা যদি শোনো, তাহলে এ বিষয় নিয়ে বেশি চিৎকার চেঁচামেচি করো না। যদি সত্যি কিছু হয়ে থাকে, তোমাকে চুপচাপ এই গ্রাম ছেড়ে চলে যেতে বলো। আমিও সুলেমানকে এই কথাই বুঝিয়েছি। তুমি ঠিকই বলেছো সম্রাট। মিজান যদি সত্যি দোষী সাব্যস্ত হয়ে থাকে, তাহলে আমি কোনো দিন কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারবো না। এই বাড়িতে থাকার তো কোনো অধিকার নেই। কি হচ্ছে সব? ছেড়ে দাও ওকে। না, ছাড়বো না। ওটা ঠক, ওটা চচ্চর। কি সব উল্টো পাল্টা বলছো? একটা ভালো মানুষ, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। ভালো মানুষ, ভালো মানুষটা হচ্ছে ওর মুখোশ। ওকে এখান থেকে চলে যেতে বলুন। আমি আর এক মুহূর্ত ওকে এখানে থাকতে দেব না। ও যদি এখান থেকে না যায়, তাহলে কিন্তু চুপ করো, ও আমাদের মেহমান। ওর সঙ্গে ভদ্রভাবে কথা বলো। মেহমান? কে মেহমান আব্বা? মেহমান যদি তার ভদ্রতার সীমা ছাড়িয়ে যায়, তখন সে আর মেহমান থাকে না। ও একটা মিথ্যাবাদী, প্রতারক। আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমি কি এমন করেছি। কি করেছো তুমি জানো না? কিচ্ছু জানো না? না, কেউ জানুক আর না জানুক, আমি জানি। কবিরাজি শেখাটা ছিল তোমার ছুতো। তোমার উদ্দেশ্য ছিল এবারই বউয়ের সাথে নষ্টামি করা। সুলেমান! তোর যে এত বড় অধঃপতন হচ্ছে সেটা তো আমার জানা ছিল না। তোর আব্বা, আমি, তোর চাচি, সবার সামনে তোর মুখ থেকে এরকম কথা বেরোয় কি করে? আচ্ছা আম্মা, সারা গ্রামের চোখে যেটা পড়ছে সেটা তোমাদের চোখে কেন পড়ছে না বলো তো? সারা গ্রামের মানুষ চিঠি করছে, রাস্তায় দাঁড়িয়ে এই বাড়ির বউ এই ছেলের সাথে কথা বলে, হাসি ঠাট্টা করে। তুমি চুপ করো হামিদা, কাটা খায় আর নুনের ছিটা দিতে এসো না। এমনিতে এই বাড়িতে অনেক অশান্তি হচ্ছে, তুমি আর নতুন করে অশান্তি পাইও না তো। আমার কথা তো এখন আপনাদের ভাল লাগবে না, আমি যে উচিত কথা বলছি সেজন্য। তোমরা থামবে? ওকে চুপ করিয়ে কি গ্রামের মানুষের মুখ বন্ধ করতে পারবেন? এই ছেলেটার জন্য আমাদের বাড়ির মান সম্মান সব ধুলো মিশতে চলেছে। সুলেমান, মাথা ঠান্ডা করো। তুমি যেটা ভাবছো সেটা তো ভুল হতে পারে। তুমি জানো না চাচি, ভালো মানুষের আড়ালে ওর আসল মতলবটা কি। ওকে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকতে দেবো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমাকে নিয়েই যখন এ বাড়িতে এত সমস্যা, তখন আমার এখানে না থাকাই ভালো। দাঁড়াও! এই বাড়ি থেকে থাকবে না থাকবে তার সিদ্ধান্তটা আমি, অন্য কেউ না। ঠিক আছে, তাহলে ওই থাকুক এই বাড়িতে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি দা, তুমি জিনিসপত্র সব গোছাও, আমি এখন একটা গরু গাড়ি ডেকে নিয়ে আসছি। ঠিক আছে।
সুলেমান হঠাৎ তোমার সাথে খারাপ ব্যবহার করলো কেন? তুমি কি সুলেমানকে কিছু বলেছিলে? জি না আব্বা, আমি ওনাকে কিছু বলিনি। আমার মনে হয় উনি আমার এখানে থাকাটা পছন্দ করছেন না। আমি একটা বিষয় ঠিক বুঝতে পারছি না, এবারে সবাই মাথা গরম করে ফেলছে। আমান সেও মানুষের সাথে ঝগড়া করছে। আমি অবাক হচ্ছে যে সুলেমান মাথা গরম করে ফেলছে। ও তো খুবই ঠান্ডা স্বভাবের ছিল। আসলে হচ্ছে কি, গ্রামে যেভাবে কুৎসার উঠেছে সেটা শুনে মনে হয় সুলেমানের মাথাটা হঠাৎ করে গরম হয়ে গেছে। আর ওকেই বা দোষ দিয়ে কি করে? ওরও তো মাথার কোনো ঠিক ঠিকানা নেই। মাত্র চাকরিটা গেছে, সময়টা ওর খুব খারাপ যাচ্ছে। আর তাছাড়া কুমন্ত্রণা দেওয়ার মতো একজন তো আছেই, সারাক্ষণ কানে বিষ ঢালছে। তুমি যে কি দেখে বাড়িতে বড় বউ নিয়ে এসেছিলে আল্লাহ জানে। সবই আমার কপাল পেয়ারা। আমি মানুষের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলি। কত দেখে শুনে একটা গরিব ঘরের মেয়ে এনেছিলাম এবারের বউ করে। ভেবেছিলাম সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে, কিন্তু না, আমার সেই ভাবনায় ভুল ছিল। কারো কোনো দোষ নেই আব্বা, সব দোষ আমার। আমি এখানে আছি বলে যত কুৎসা, যত বদনাম রটাচ্ছে। আপনারা অনুমতি দিলে আমি চলে যেতে চাই। আমি চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি চাই না আমার জন্য আর এ বাড়িতে বদনাম ঘটুক, কুৎসা রটুক, অশান্তি হোক। কুৎসা রটলে রটুক। দেখো মিজান, মানুষের কথায় আমি কোনো সিদ্ধান্ত নিই না, সেটা ভুলই হোক আর ঠিকই হোক। সারা জীবন আমি নিজের বিবেচনায় সব কিছু করেছি, আজকেও তাই করি। তোমার এখান থেকে চলে যাওয়া মানে লোকের মিথ্যাকে প্রশ্রয় দেওয়া, নোংরা কতগুলো মানুষের বক্তব্যকে প্রাধান্য দেওয়া। সেটা আমি করতে পারি না। আব্বা, আমি থাকলে গ্রামের মানুষ কুৎসা রটানো বন্ধ করবে না, বরং বাড়াবে। আমি বিশ্বাস করি না গ্রামের সমস্ত লোক এই রটনা রটাচ্ছে। আমার বদনাম করার জন্য গুটি কয়েক লোক এই সমস্ত কাজ করছে। মিজান, এতগুলো বছর মানুষের সেবা করে যে নাম আমি অর্জন করেছি, এত সহজে সেই নামে কলঙ্ক লাগবে না। আর যারা এই মিথ্যা রটাচ্ছে তারা যদি এটা রুটির সুখ পায় তো পাক না। সব আমার দোষ, আমার জন্যই আজ এই পরিস্থিতি। সেই দিন যদি বৌমার হীরামনের সাথে মিজানকে না পাঠাতাম তাহলে আর এই রটনা নড়তো না। যারা যাদের অভ্যাস মানুষের দোষ খুঁজে খুঁজে বের করা, পরচর্চা করা, তারা কিছু না কিছু বের করে তাদের মনোবাসনা পূরণ করবেই। এদের তুমি যতই চেষ্টা করো থামাতে পারবে না। খামাখা নিজের উপর নিজের দোষ চাপিয়ে কষ্ট পেও না, বরঞ্চ এর বিরুদ্ধে প্রতিবাদ করো, রুখে দাঁড়াও। আমার ভয় তো শুধু হয় বৌমাকে নিয়ে। অতটুকু বয়সে মেয়েটা স্বামীহারা হয়েছে, কত কষ্ট সহ্য করছে, তার উপরে এই রটনার বোঝা। এই বোঝা যদি ও না নিতে পারে, যদি এই রটনার কথা, এই কুৎসার কথা সহ্য করতে না পেরে ও কিছু একটা করে বসে, তোমরা সবাই মিলে একটু তার পাশে থেকো, তাকে একটু ভরসা দিও, তাকে বলো যে আমরা তার পাশেই আছি। আমি তো জানি যে গুলবদন কি। আমার মনে হয় কি জানো, যে আগের জন্মে আমাদের পূর্বপুরুষ কোনো পুণ্য করেছিল, সেই জন্য আমরা গুলবদনের মতো একটা বৌমা পেয়েছি। আমি ভাবছিলাম কি গুলকে কিছুদিনের জন্য ওর বাপের বাড়িতে পাঠিয়ে দিলে হয় না? কিন্তু গুলবদন কি যেতে চাইবে? আগের বার তো ওর ভাই, ওর ভাবি সবাই এসেছিল ওকে নেয়ার জন্য, সে তো যেতে চাইল না। সে আসলে আমাদেরকে এত ভালোবেসে ফেলেছে, এই সংসার, এই আমাদের কাউকে ছেড়ে এসে যেতে চায় না। আর তাছাড়া গুলকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে এই শয়তানগুলো আরো প্রশ্রয় পাবে, ওরা আরো কুৎসা রটাবে। অমন লক্ষ্মী বউর কপালে আল্লাহ যে কেন এমন দুঃখ লিখে রেখেছিল কে জানে। আল্লাহ
তুমি মেয়েটাকে একটু শান্তি দাও, তা না হলে মেয়েটা বাঁচবে না। মিজান যাও, এই ঘরে যাও। আর এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা একদম মাথা আনবে না। যাও। জি। আমান ভাই, এই না তোমার নাস্তা, ধরো। কি হলো, চুপ করে আছো যে? নাও ধরো, খেয়ে নাও। আমি খাবো না এখন, ও খাবার তুমি নিয়ে যাও। খাবে না কেন? আমার খিদে নেই, তাই আমি খাবো না। নিয়ে যাও এই খাবার। খিদে নেই? এত বেলা হয়ে গেল এখনো খিদে পাইনি? বললাম তো আমার খিদে নেই, অত কৈফিয়ত তোমাকে আমি দিতে পারবো না। একবার কথা বলে কি কানে ঢুকে না? আমান ভাই, কি হয়েছে তোমার? আমাকে অন্তত খুলে বলো। তোমাকে সব কথা কেন বলতে হবে? তুমি আমাদের কে হও? আমি তোমাদের কে? এর মানে কি? এসব তুমি কি বলছো আমান ভাই? ঠিকই বলেছি, আমাদের চেয়ে অপর লোকের প্রতি দরদ এখন তোমার বেশি। কাজে আমি কি খেলাম না খেলাম এটা তোমার দেখতে হবে না। তুমি যাও এখান থেকে। তোমাদের থেকে অপর লোকের প্রতি দরদ বেশি? এসব তুমি কি বলছো আমান ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা তো তুমি বুঝতে পারবে না, জেনেও যদি না জানার ভান করো তাহলে তুমি আর কি বুঝবে? আমি না বোঝার ভান করছি না আমান ভাই, এই তোমার কসম খেয়ে বললাম, সত্যি আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিজের ভাইয়ের সাথে তোমার এত ঢলাঢলি কিসে? তোমার লজ্জা করে না একটা পরপুরুষের সাথে ঢলাঢলি করতে? আমান ভাই, এসব তুমি কি বলছো? এসব কথা কি মিথ্যে? তোমার কারণে গ্রামের মানুষদের কাছে আমরা মুখ দেখাতে পারি না। এভাবে বলো না আমান ভাই, আমি এমন কিছু করিনি যে আমার জন্য তোমরা গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবে না। আমি তোমার হাতে খাবো না, তোমার হাতে খেতে আমার ঘৃণা করে। কি বলছো তুমি চাচি? তুমি সব জেনে শুনেও তাদের এই পাপ কাজকে সমর্থন করছো? সুলেমান, সুলতান তো আজ বেঁচে নেই। ও যদি বেঁচে থাকতো তাহলে আমিও নিশ্চয়ই এটাকে পাপ কাজ বলেই ধরতাম। আমিও তাহলে কিছুতে এই কাজকে সমর্থন করতাম না। কিন্তু সুলতান তো আজ মৃত। হ্যাঁ, সুলতান আজ মৃত এবং এটাও জানি সে আর কোনোদিনও আমাদের মাঝে ফিরে আসবে না। তবু কি তাদের এই কাজকে সমর্থন করা যায়? সুলেমান, এইভাবে বলুন, আমার তো মনে হয় এটাই সবার জন্য ভালো। চাচি, তুমি এই কথা বলছো? তুমি? আমি জানি সুলেমান তুমি কি বলতে চাইছো, কিন্তু একবার ভেবে দেখো তো, এত অল্প বয়সে গুল বিধবা হয়েছে, ও সারাটা জীবন কি করে পার করবে? কিন্তু বিধবা হয়েও তো মানুষ বেঁচে থাকে। তুমিও তো বেঁচে আছো চাচি। সুলেমান, আমার তোতন আর রোশনি আছে, ওরা আমার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু গুলের কি আছে বলো তো? গুল কি নিয়ে বেঁচে থাকবে? তোমার চাচা মারা যাবার পর ভাইজানের সংসারে সারাটা জীবন বোঝা হয়ে কাটিয়ে দিলাম। তুমিও হয়তো একদিন গুলকে আশ্রয় দিবে, তুমি সেটা দিবে আমি জানি, কিন্তু সেটা কি একটা জীবন হলো বলো? তার চেয়ে সে যদি নিজের পথটা নিজেই বেছে নেয় তাতে দোষ কি সুলেমান? ভেবে দেখো সুলেমান, ভালো করে ভেবে দেখো, আমি কি ভুল কথা বলছি? কিন্তু চাচি, মানুষের এই দুর্নাম রটানো বন্ধ করবো কি করে? সবাইকে এটা মেনে নিতে পারবে? লোকনিন্দার ঠুনকো মান সম্মানের চেয়ে মানুষের জীবন অনেক বড় সুলেমান। এই সমস্ত লোকনিন্দা তো দুদিন পরে সবকিছু শেষ হয়ে যায়, আর সেই জন্য একটা মানুষের জীবন নষ্ট করে দেওয়া যে অন্যায়। কিন্তু চাচি, মাত্র 1 সপ্তাহ হয়েছে সুলতানের মারা যাওয়ার খবর পেয়েছি। এর মধ্যে আমি এত কিছু ভাবতে পারছি না। আর তাছাড়া আমার এত বড় মন নয় যে নিজের ছোট ভাইয়ের বউকে অন্য কারোর হাতে তুলে দেব। এ কেমন কথা বলছো সুলেমান? একটা অল্প বয়স্ক মেয়ের জীবন বাঁচানোর কথা একটাবারও চিন্তা করবে না? হ্যাঁ চাচি, এখন যদি আমরা এই অন্যায়কে প্রশ্রয় দেই তাহলে সমাজের কোনো মানুষ আমাদের বংশের সাথে সম্পর্ক রাখবে না। তাছাড়া চাচি, আমার একটা মেয়ে আছে, তাকেও তো বিয়ে দিতে হবে। কমল রোশনি, ওদের কথা তো ভুলে গেলে চলবে না। গুলবদনের কপালে যা ছিল তাই হয়েছে, তাই বলে আমি তো বাকিদের জীবন নষ্ট করতে পারি না। তুমি কি ভাবো সুলেমান, এই বাড়ির মেয়েরা আমার মেয়ে নয়? আমি তাদেরকে আমার নিজের মনে করি না? আমি এই বাড়ির ভালো মন্দ চিন্তা করি না? এই বাড়ির মেয়েদের কপালে যদি বিয়ে হওয়া লেখা থাকে তাহলে নিশ্চয়ই সেটা হবে, কিন্তু তাই বলে আমি একটা নিরীহ নিষ্পাপ মেয়ের জীবন এখনই তো নষ্ট করে দিতে পারি না। নিষ্পাপ? তুমি গুলবদনকে নিষ্পাপ বলছো চাচি? কোনো মেয়ের এমন ভাবে চলা উচিত যাতে অন্য কোনো পুরুষ তার প্রতি আকৃষ্ট না হয়, আর কোনো মেয়ে যদি সেটা না করতে পারে তাহলেই সেটা পাপ। আর গুলবদন সেই পাপই করেছে চাচি। সুলেমান, তুমি না লেখাপড়া শিখেছো?
তোমার মুখে আমি এসব কি কথা শুনছি? শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু নিজের সমাজ সংস্কৃতি কখনো ভুলে যায়নি, আর আমি সেটা কোনোদিন ভুলবো না। তাই চাচা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি দয়া করে এই বিষয়ে আমাকে কোনো কিছু বোঝাতে এসো না। আমি যতদিন না মিজানকে এই বাড়ি থেকে তাড়াতে পারছি ততদিন আমার শান্তি নেই। আর আব্বা যদি ওকে এই বাড়িতে রাখে তাহলে আমি বাধ্য হব এই বাড়ি ছেড়ে চলে যেতে। সুলেমান, এত গঞ্জনা সহ্য করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। অমন কথা বলো না ভাবি, মরবে কেন? আর তাছাড়া তোমার যদি কোনো দোষ না থাকে তাহলে এত ভয় কিসের? আব্বা আমার কাছে মেয়ের পরে কিভাবে মুখ দেখাবো বলো না অন্তর আপা? তারা অবুঝ নয়, বিনা অপরাধে তারা কাউকে দোষী করবেন না। তা না হলে তো মিজান ভাই বাড়িতে থাকতে পারতো না। তাছাড়া তুমি দেখলে না, উল্টো আমানকে বকাঝকা করলো। আমান ভাইয়ের সামনে এরপরে আমি দাঁড়াবো কি করে? আমানের ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি গোলমেলে লাগছে। ও তো এমন মাথা গরম করার ছেলে নয়। সেদিন রাস্তার লোকের সাথে এমন ঝগড়া করলো, আজ আবার মিজান ভাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করলো, কিন্তু কেন? আচ্ছা ভাবি, একটা সত্যি কথা বলবে কি? লোকে যা বলে তা কি একেবারে মিথ্যা কথা? সবই আমার কপালের দোষ, নাইলে তোমার ভাইজান আমাকে ছেড়ে চলে যাবে কেন? আর এত দুর্দশাও কেন হবে? তোমার কাছে এমন কথা শুনতে হবে কখনো তো ভাবিনি। তুমি কিছু মনে করো না ভাবি, আমি আসলে তোমাকে সন্দেহ করে কথাটা বলতে চাইনি। কথায় কথায় কথা উঠলো তো তাই বললাম। না না, আমি কিছু মনে করি। আমি তো আগেই বলেছিলাম মিজানকে এ বাড়িতে থাকতে না দিতে, তাহলে তো এসব কিছু হতো না। আমার মৃত ভাইয়ের স্মৃতির সাথে মিজান ভাই জড়িয়ে গেছে তো, তাই আব্বা আম্মা তাকে থাকতে দিয়েছে, না হলে তো প্রথমেই তারা মানা করে দিয়েছিলেন। না না আপা, সবই আমার ভাগ্যের ফের। আমার কপালে এই দুর্ভোগ ছিল বলে এরকম হয়েছে। অন্যকে দোষ দিয়ে কি লাভ বলো? আজ তোমার ভাই নেই বলেই তো এত কথা। তোমার ভাই থাকলে এসব কথার উত্তর দিত। আজ আমি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি তোমার ভাইজান আমার জীবনে কতটা জায়গা নিয়েছিল। তোমার ভাইজানকে ছাড়া আমি কত অসহায়। যার স্বামী নেই তার কিছুই নেই আপা। শুধু এইটুকু বলতে পারি আপা, আমার উপর তুমি ভরসা রাখতে পারো। এই পরিবারের সম্মানহানি হবে এমন কোনো কাজ আমি করব না। ভাবি, তুমি আমায় ভুল বুঝো না। আমি জানি তুমি কি, তবুও সত্যিটা তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি না। আমি যদি তোমায় দুঃখ দিয়ে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিও। না না আপা, তোমার তো কোনো দোষ নেই। একটা মিথ্যে কথা যদি 10 জন ক্রমাগত বলতে থাকে তাহলে সেটা সত্যি বলে মনে হয়। তুমি এ বাড়িতে আমার পরম বন্ধু, তোমাকে আমি ভুল বুঝিনি। আমার একটা ব্যাপারে খারাপ লাগছে, আমি কি এমন আচরণ করেছি যে মানুষ আমার সম্পর্কে এত কথা বলছে? এসব কথা নিয়ে তুমি এত ভেবো না তো ভাবি। লোকজনের কাজই তো পরনিন্দা পরচর্চা করা, আর আমরা বাড়ির লোকেরা যে তোমাকে বিশ্বাস করি এটাই সবচেয়ে বড় কথা। আমার আব্বা অনেক আধুনিক, তার ভাবনা চিন্তা গ্রামের আর 5 জনের থেকে অন্যরকম, তাই তার ভাবনা চিন্তা কেউ এত সহজে গ্রহণ করতে পারে না। আর তাছাড়া আমার আব্বা চিরকাল অন্যায়ের প্রতিবাদ করেছে। তুমি চিন্তা করো না ভাবি, এই অপরাধের বিরুদ্ধেও সে মুখ খুলবেই। বুঝতে পারুল, মিজানকে নিয়ে শুরু থেকে আমার মনের মধ্যে একটা খটকা লেগেই ছিল। শেষ পর্যন্ত আমার আশঙ্কাই কিন্তু সত্য বলে প্রমাণিত হলো। কেন খটকা লেগেছিল কেন? না মানে, ওর সঙ্গে যখন আমার প্রথম আলাপ হয় তখনই বুঝতে পেরেছিলাম ও খুব বড় ঘরের ছেলে। তা সেই বড় ঘরের ছেলে শুধুমাত্র কবিরাজি শিক্ষার জন্য এখানে পড়ে থাকবে, এটা ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আর তাছাড়া দেশে এত বড় বড় কবিরাজ থাকতে ও কেন বেছে বেছে ওই মোহরার বাড়ি থেকে উঠলো? তাও ঠিক,
তাছাড়া কদিন পরই তো জানা গেল গুলবদনের সাথে মিজানের বিয়ে ঠিক হয়েছিল। মোহরের তখনই বোঝা উচিত ছিল যে মিজানের আসল উদ্দেশ্য কি হতে পারে। আমি একটা জিনিস বুঝে পাই না, মোহর ঠাকুরপোর মতো এত বিচক্ষণ লোক এই সাধারণ ব্যাপারটা কি ধরতে পারলো না? হ্যাঁ, আমিও তো তাই ভাবি। মোহর কি করে এত বড় ভুলটা করলো, আর পিয়ারা ভাবিও ঠিক বুঝে উঠতে পারলেন না। শুধু কি তাই, এখনো তারা মিজানের প্রশংসায় পঞ্চমুখ। আসলে ভালোবাসা অন্ধ। মিজানের প্রতি ভালোবাসাই তাদেরকে মোহবিষ্ট করে রেখেছে, আর তাই মিজানের এত বড় গর্হিত কার্যকলাপ তাদের চোখেই পড়ছে না। তোমার কিন্তু উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে সাবধান করে দেওয়া। হ্যাঁ, আমি খুব শীঘ্রই মোহরের সঙ্গে এই ব্যাপার নিয়ে কথা বলবো। মোহর ঠাকুরপো এবং দিদির জন্য আমার খুব কষ্ট হয়। আমার হচ্ছে যত জ্বালা। আল্লাহ যে আমার কপালে আরো কত মুসিবত লিখে রেখেছেন কে জানে। কপালের দোষ দেওয়ার কি লাভ বুবু? কটা দিন ধৈর্য ধরো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর কত ধৈর্য ধরবো বলতো হীরা? একের পর এক বিপদ তো লেগেই আছে। বুবু, খোদার উপর ভরসা হারানো তো পাপ। যত বিপদই আসুক না কেন, একদিন দেখবে সব কিছু ঠিকই কেটে যায়। তাই বলে কি চিন্তা হয় না ঘরের বোন নামে লোকে যখন বদনাম রটিয়ে বেড়ায়? বুবু, তোমার দেবর মরে যাওয়ার পর আমাকে নিয়ে লোকে কত কথা বলেছে বলো তো, কত অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন কি আর সেই সব কথা কেউ বিশ্বাস করে বলো? আর যদি সুলতান বেঁচে থাকতো? সুখ, দুঃখ, রাগ, অভিমান সব কিছু তো আমি ওর সাথে নির্দ্বিধায় আলাপ করতে পারতাম। ওর মধ্যে একটা অদ্ভুত মায়া ছিল বাবু। সেই মায়া দিয়ে ও সবাইকে আপন করে নিতে পারতো, সবাইকে ভালোবাসতে পারতো। আজ যে ও নেই, এই কথাটা মেনে নেওয়া আমার জন্য খুব কঠিন বাবু। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, পথ ছাড়া বলছি। আরে ছাড়বই তো, তার আগে একটা বোঝাপড়া হয়ে যাক। সেদিন অতগুলো আজে বাজে কথা বললি, এই তার একটা ফয়সালা করতে হবে না? এ তোকে এমনি ছেড়ে দেবো ভেবেছিস? হ্যাঁ, সেদিন তো শুধু আজে বাজে কথা বলেছি, আজ তোমাকে একদম। এই তোমার বাপ মোহর আলী তো ছেলেদের নিয়ে কত বড়াই করে, কিন্তু তুমি যে একটা গুন্ডা হয়েছো সে খবর কি সে জানে? কি বলতে চাইছেন আপনি? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।